নমস্কার, বাংলা কাহিনী কথা চ্যানেলের ভৌতিক গল্পের আরও একটি নতুন পর্বে আমাদের প্রত্যেক প্রিয় শ্রোতা বন্ধুকে আন্তরিক সুস্বাগতম। সঙ্গে আছি আমি প্রীতি। চলে এসেছি আরও একটি ভয়ঙ্কর গল্প নিয়ে আপনাদের জন্যে। শুরু হচ্ছে লেখক রনিন ঘোষের লেখা অলৌকিক গল্প কে আমি। সম্পাদকের কাছ থেকে গল্প লেখার অনুরোধ জানিয়ে ফোন এসেছিল। কি গল্প লিখব মনে করতেই ঝাড়গ্রাম, ভাঙাচোরা অ্যালুমিনিয়ামের বাক্স, রুল টানা সাদা কাগজের উপর বিচ্ছিরি হাতের লেখায় বেশ কয়েকটা খাতা, কালের ছোপ পড়েছে, হলদে মুড়মুড়ে হয়ে উঠেছে। কয়েক পাতা আর শেষটা পড়ে মন্দ লাগেনি। অপরত্বের ছাপ লাইনে লাইনে জড়িয়ে আছে। যাক, সেটাই এবার সম্পাদকের ঘাড়ে চাপাবো। আমি ঝাড়গ্রামের জিতু শুলে বহু পুরনো একটা বাগান বাড়ি কিনেছিলাম সেই বিংশ শতাব্দীর অন্তিমে। এমনই পরিবেশ ছিল আমার লালকুঠি বাগান বাড়ির। এক টুকরো স্বর্গ বিরাজ করত যেন সর্বক্ষণ। কি যে হলো, নিশি ডাকের মতো আচ্ছন্ন মনটাকে বসে রাখাই দায়। আজই তো ভোর 5টায় ট্রেনে আসতে আসতে ভেবেছি রামকে বলবো, অনেক দিন তো হলো, একবার বহুক্ষণ বাইরে থাকার কৌশলটা শেখাও। শুধু বেরোলেই হবে না, আবার তো খাঁচার মধ্যে ঢুকতে হবে। বাগানে ঢুকতেই কেমন যেন চাপ চাপ ভার। ছাপাখানার থেকেও কোনো সাড়া শব্দ নেই। অন্যদিন হলে তো দু একজনের আনাগোনা থাকতো। মন বিক্ষিপ্ত হলো। বারান্দায় হাতের ব্যাগ নামিয়ে রেখে পাশে খড়ের লম্বা ছাউনিওয়ালা ছাপাখানার দিকে হাঁটা দিলাম। ঢুকতে হলো না। দরজার সামনে ভিড়। কারখানার ছেলেরা ছাড়াও আশেপাশের বাগানের অনেককেই দেখলাম। হঠাৎ আঁতকে উঠলাম। রামের কিছু হলো নাকি? দিন দিন ও বেপরোয়া হয়ে উঠছিল। গুরুর কঠোর আদেশও মানছিল না। দেহ থেকে বেরিয়ে যত রকমের অপকর্ম সবই সে করে বেড়াচ্ছিল। দেহমুক্ত রামের সঙ্গী ছিল 7 বহিনের কোনো না কোনো বোন। যাই হোক, আমাকে দেখে সবাই সরে দাঁড়ালো। সামনেই পড়ে আছে রাম না রামের খোলস বুঝতে পারলাম না। পাশে বসে পার্স দেখলাম, নেই বললেই চলে। ডাক্তার ডাকতে চট করে সাইকেল নিয়ে বেরিয়ে গেল সিদ্দিকি। ইতিমধ্যে রামের অচেতন দেহটাকে টেবিলের ওপর তোলা হলো। কিন্তু তোলার সময় বেশ কয়েকবার ছেলেদের হাত ফসকে পড়ে গেল দেহটা। পরস্পরকে ঠেলা দেওয়ার জন্য দোষারোপ করল। কিন্তু আমার চোখে সব ধরা পড়ল। অদৃশ্য কোনো শক্তি যেন দেহটা তুলতে বাধা দিচ্ছে, একে অপরের গায়ে ঠেলে দিচ্ছে। আরও সামনে এসে দেখলাম, না, চোখের ভুল নয়। মনে মনে শিউরে উঠলাম। এমন সম্ভাবনার কথা বেশ কয়েকবার শুনেছি রামের মুখে। যখন দুষ্ট আত্মারা দোষর খুঁজে, তখন তারা নাকি জ্যান্ত দেহের আত্মাকে নিয়ে টানাটানি করে। ইতিমধ্যে আমার দেহের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। ছেলেদের বললাম না। টেবিলের উপর চিত হয়ে শুয়ে রাম। হাড় জিরে বুকটা ওঠানামা করছে না। নারী দেখলাম, খুব ক্ষীণ হলে যেমন হয়, মাঝে মাঝে কিছু নেই বলে মনে হয়। বাবার মৃত্যুর কয়েক মিনিট পূর্বের অভিজ্ঞতা মনে পড়ে গেল। বুকের উপর কান চেপে ধরলাম। না, বন্ধের মতো নিশ্চুপ। হঠাৎ মাথার চুল ধরে কেউ যেন টান মারল। মাথা ঘুরিয়ে দেখলাম কেউ নেই। ছেলেরা বাইরে জটলা করছে। সারা দেহে বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। কানের কাছে কেউ যেন ফিসফিসিয়ে উঠল, ভয় পাবেন না, আমি রাম, বড় বিপদ আমার। আমার অজান্তে বলে উঠল মন, শব্দে রূপ পেল না। বিপদ? কি বিপদ? কয়েক মুহূর্ত নিশ্চুপ। গৌরব পিছু নিয়েছে, দেহ ছাড়া করেছে আমাকে। রামের কথায় চমকে উঠলাম।
সর্বনাশ! দেহতে ঢুকতে না পারলে দেহটা তো পড়ে থাকবে না, মরা বলেই পুড়িয়ে ফেলতে হবে। রবিন ডাক্তার বললেন, ঘোষ সাহেব, ও তো মরে গেছে। দেখে শুনে মনে হচ্ছে সাংঘাতিক ভয় পেয়েই হার্টফেল করেছে, কিন্তু হলো কেমন করে? উপায়ান্তর না পেয়ে সংক্ষেপে সব বললাম। রবিন ডাক্তার বললেন, শেষে আপনিও 7 বহিনের খপ্পরে পড়লেন। আরে জানেন না? আপনি কেন, এর আগে মিত্তির সাহেব, ট্যান্ডন, চন্দনবাবু সবাই একইভাবে ওদের পাল্লায় পড়েছিল। মিত্তির সাহেবের মৃত্যুই ঘটল কুঁয়োয় পড়ে। রবীনবাবুর চোখে আমার জন্য অনুকম্পার ঢল দেখে কেঁপে উঠলাম। আমার মধ্যে শুম্ভ নিশুম্ভের যুদ্ধ লেগে গেছে। যেমন করেই হোক বন্ধুকে তাড়াতে হবে। রবিন ডাক্তারের সাইকেল অদৃশ্য হবার তর সইল না। বাগান জুড়ে খিলখিল হাসির রোল বয়ে গেল। দারুণ উত্তেজনা দেখা দিল সর্বাঙ্গে। হঠাৎ হুঁশ হলো, ছেলেরা বাগানে জটলা করছে। ছটপটিয়ে উঠলাম। ওরা থাকলে তো চলবে না। কেন জানি না, ওদের বাগান থেকে বার করে না দিলে আমার যেন স্বস্তি নেই। আমি যে পায়ে পায়ে সর্বনাশের দিকে এগিয়ে চলেছি সে কথা একবারও মনে হলো না। শোনো, আজ তোমাদের ছুটি। না না, মাইনে পাবে, চিন্তা করো না। আর জন্য আমি তো রইলাম। অগত্যা একইভাবে রামের প্রায় প্রাণশূন্য দেহটা পড়ে আছে। ভালো করে লক্ষ্য করলাম, কয়েকদিনের বাসে মরার মতো দেহটা। হাত পায়ের নখগুলো হলদে মেরে গেছে, একটা চোখ আধ খোলা, দু একটা মাছি ঘুরছে চারপাশে। কেন জানি না মনে হলো রামের চারপাশে বায়ুমণ্ডল যেন ক্রমে ঘন থেকে ঘন হয়ে উঠছে। মনে হলো আমি একা নই, অবয়বহীনদের ভিড় বাড়ছে ক্রমশ। খড়কুটোর মতো ভাসছি, স্থিত হবার কোনো জো নেই। কি বাবু, ঘাবড়াবেন না, আমি তো আছি, আরও সবাই আছে। কিন্তু ফিরছ না কেন? মরার মতো পড়ে থাকলে হবে? ঢুকে পড়ো চট করে। মনের মধ্যে পুলক জাগলো। মরার মতো দেহটা জ্যান্ত হোক, আমার সঙ্গে একান্তে কথা হোক তার, আর দেহ ছাড়ার কৌশলটাও রপ্ত করতেই হবে। উফ, নতুন দেশ দেখার মতো উত্তেজনা। দেহ যে ছাড়তে পারি না তা নয়, কিন্তু সেও চেষ্টা চরিত্র করে। কয়েক মিনিটের মধ্যে আমার দম বন্ধ হয়ে যায়। রাশি রাশি বাতাস যেন জাঁতা কলে ফেলে দেয়। তখনই শুট করে খোলের মধ্যে ঢুকে পড়ি। বাবু, ও বাবু! খিলখিলিয়ে হাসি দোকানে বাঁচতে শুরু করলো। চমকে উঠলাম। না না, এ তো রামের গলা না। ডাকছে আর হাসছে, অস্পষ্ট শলা পরামর্শ চলছে। দৌড়ে বারান্দা থেকে ঘরের মধ্যে রামের টেবিলের পাশে এসে দাঁড়ালাম। পরক্ষণেই আটকে উঠলাম। রামের দেহটা কাঁপছে থির থির করে, পিট পিট করছে চোখ দুটো। মামড়ি পড়া শুকনো ঠোঁট দুটোই স্পন্দন জেগেছে। সর্বাঙ্গ আড়ষ্ট হয়ে উঠল। নিষ্পলকভাবে চেয়ে রইলাম জ্যান্ত মরাটার দিকে। শুকনো মামড়ি পড়ার ঠোঁট দুটো কেঁপে উঠল থরথরিয়ে। বাবু, ভয় পেলেন নাকি? রাম, গলাটা তো মোটা শোনাচ্ছে কেন? কাঠ ফাটা গলায় কোনো মতে বলে উঠলাম। সেই মুহূর্তে কানের মধ্যে রামের কণ্ঠস্বর, বাবু বাঁচান, দেহটা আমায় দিচ্ছে না গুরু। ঠিক ধরেছেন, মরে তো গেছে, তার প্রেতটাও তো আমার গুরু। আমিও তো সময় বিশেষ প্রেতকে শুধুই ওরই পরামর্শেই না আপনাকে শেখাচ্ছিল। কানের মধ্যে রামের কথা শেষ নেই। এদিকে আমার হাত পাও ঠান্ডা হয়ে এলো। কলকাতায় ফিরে যাব না থেকে যাব, দোলা জলে তুলছি। এবার প্রেতে পাওয়া রামের দেহটা টেবিলের ওপর উঠে বসেছে।
অন্যের দেহের মধ্যে ঢুকে বোধ হয় বেকায়দায় পড়ল। জলের গ্লাসটা ধরতে গিয়েও আঙুলগুলো কাজ করলো না, মেঝেতে পড়ে খান খান হয়ে ভেঙে গেল। সাহসে ভর করে একেবারে সামনে দাঁড়ালাম, চোখে চোখ রেখে বলে উঠলাম, কে কে তুমি? জবাব দাও। আমি চান গুরু। জানগুরু? জানগুরু হয়ে শিষ্যে দিয়ে ঢুকলি কেন? এতক্ষণে টের পেলাম ঘরের মধ্যে মাংস পচার দুর্গন্ধ। এপাশ ওপাশ দেখার চেষ্টা করার ফলে চোখ আটকে গেল খোলা জানলা পথে। ওকে, ওরা কারা? ঝাঁকি দর্শনের মতো অন্ধকারের ব্যাকগ্রাউন্ডে ফুটে উঠেছে পরক্ষণে শুনশান। পলক ফেলতে না ফেলতে আবার তারা। বিস্ফারিত চোখে দেখলাম ওদের চোখে কালো মণি নেই, ড্যাক ড্যাক করছে, ফ্যাক ফ্যাকে সারা অচ্ছট পটল। ঠোঁটের বাইরে কাত হয়ে বেরিয়ে রয়েছে লম্বা জিভ। মুহূর্তের জন্য চোখের পাতা বুঝিয়ে এলো, এই কোথায় এসে পড়লাম? আমার দেহটায় বিদ্রোহ করতে চাইছি। চোখ খুলতেই দেখি মুখের দিকে তাকিয়ে আছে রাম, মানে রামের দেহটা। কেমন যেন আড়ষ্ট কাট কাট ভাব। দুহাতের আঙুলগুলো নড়ছে, মুঠো করার চেষ্টা করছে, পরক্ষণে খুলে যাচ্ছে। প্র্যাকটিস করছে। কিছুক্ষণের মধ্যে নিজের রাশ টেনে ধরার চেষ্টা করলাম। ভেলকিকে ভয় পেলে চলবে কেন? ভয় দেখি এরা করে খায়। চড় মারার জন্য নিষ্পিষে উঠছে হাত। বহুবার ওকে সাবধান করেছি, দিব্যি দিয়েছি, 7 বহিনীরা ওকে খতম করে দিতে চেয়েছিল, তবুও আমার বেদবাবুয়ের কাছে ঘুল ঘুল করা বন্ধ হয়নি। এমনকি কুপ্রস্তাব দিতেও ছাড়েনি। আজ আর ওকে ছাড়বো না। ঠিক আছে, মানছি কথা শোনেনি রাম, দিব্যি ভেঙেছে, তার জন্য শাস্তি দাও। কিন্তু তাই বলে দেহ ছাড়া করলে চলবে কেন? সবচেয়ে বড় কথা হলো রাম তো আমার কাছে কাজ করছে। চিন্তা করবেন না বাবু, আমি তো আছি, সব কাজ করে দেবো। শুধু তাই নয়, খাঁচা ছেড়ে যাওয়া আসার মন্ত্র কৌশল সব শিখিয়ে দেবো। বুঝলাম, জানগুলো দেহ ছাড়তে নারাজ, তবুও চেষ্টার কসুর করলাম না। রামের দেহ নিয়ে জানগুরু টলতে টলতে একেবারে সামনে এলো। আমার দোকান চেপে ধরে বলে উঠল, কিছু মনে করবেন না, আপনাকে অসম্মান করতে চাইনি। জানেন বাবু, বেঁচে থাকার সময় আমার কথায় আইন ছিল, আর ভুল হবে না। তবে একটা কথা না বলে পাচ্ছি না, আমাদের কাজিয়ার মধ্যে ঢুকবেন না। হ্যাঁ, আমাকে মেটাতে দিন। কিন্তু তুমি অন্যায় করছো, একজনকে দেহ ছাড়া করবে কেন? বাবু, ও বাবু, ভয় পাবেন না, আমার কথা শুনলে ভালো হবে। যা খুঁজছেন সব পাবেন। ফুসফুস করে দেহ ছেড়ে বেরোতে পারবেন, ওক্ষণ বাইরে থাকতে পারবেন। মনের সব সুখ আহ্লাদ মেটাতে কোনো অসুবিধা হবে না। রাম কি জানে, সামান্য কিছু শিখিয়েছি ওকে, আমার সব বিদ্যে দিয়ে দেবো আপনাকে। কানের মধ্যে ফিসফিসে উঠল রাম, বাধা দেবেন না, বড় বিপদ। জান করু পারে না এমন কোনো কাজ নেই, তাছাড়া আমি তো আছি। কিংকর্তব্য বিমূঢ় আমি। আমার সামনে নগ্ন যুবতীর দেহ এসে দাঁড়ালো রামের পাশে। তন্নি নধর দেহকাণ্ড। আশ্চর্যের ব্যাপার, হাওয়ায় যেন ভাসছে। না আছে চোখ মুখ, না আছে নিম্নাঙ্গ। কি কুৎসিত আর কি ভয়ঙ্কর সেটা কথায় বলা যাবে না। কানের মধ্যে রাম বলে উঠল, আর রাগ করবেন না, গরুর কথা মেনে নিন, না মারলে ক্ষতি ছাড়া ভালো হবে না। তাই বলে কি আমার জন্যই মেনে নিন।
দেখছেন তো বইনি এসে গেছে। গরু পারে না, এমন হতেই পারে না। বর্ষার সন্ধ্যা ঘনিয়ে এসেছে। যজ্ঞ সঙ্গতে নেমেছে বাদল মেঘের দল। বৃষ্টি শুরু করার ঘন ঘন নির্দেশ। আকাশ ফালা ফালা হয়ে যাচ্ছে বিদ্যুতের চাবুকে। দূর দূরান্তে ঘন ঘন বাজের আওয়াজ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে আতঙ্কের পরিবেশ। ছিন্ন ভিন্ন হচ্ছে না, গাঢ় হয়ে উঠছে, সেটা বোঝার অনুভূতি লুপ্ত হয়ে যাচ্ছে। মনের মধ্যে বাজনা বাজতে শুরু করলো। কষ্ট তো করতেই হবে, ভয় আতঙ্ক কোনো কাজের কথা নয়। আমার উদ্দেশ্য সিদ্ধি হলেই হলো। দেহ ছেড়ে বেরোতে চাই, ইচ্ছে মতো বাইরে থাকতে চাই, ফিরে আসার কোনো অসুবিধা না হলেই হলো। তারপরেই বিস্ময়ে চমকে উঠবে সকলে। সুখ্যাতি ঢাক বাজাতে শুরু করবে। আমাকে ঘরের মধ্যে অপেক্ষা করতে বলে বেশ কিছুক্ষণ বাইরে গেছে রাম। না, দানই পাওয়া রাম। কলকাতায় বাড়ির কথা, ছেলেদের কথা কেমন যেন আবছা হয়ে আসছে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের মুখ যেন জলের মধ্যে ভেসে উঠছে বারে বারে। জলের মতো ভাবনায় নড়াচড়ায় ভেসে যাচ্ছে আর গড়ে উঠছে সেগুলো। চেষ্টা করলেও ভাবতে পারছি না। আমার মন কেমন যেন নিষ্পৃহ হয়ে উঠেছে। আত্মসমর্পণের মতো শান্তি বুঝি তাও নেই। বাবু, ঘুমিয়ে পড়লেন নাকি? সঙ্গে সঙ্গে একরাশ হাওয়া ঢুকলো ঘরের মধ্যে। একরাশ মেয়েদের চুরির শব্দে ঠিন ঠিন ড্রেন ড্রেন করে উঠল ঘরের চারপাশ। আমার সামনে এসে দাঁড়ালো রাম। লণ্ঠনের আলোয় রক্ত জবা চোখ দুটো যেন তীব্র ঝলকে ঝিকিয়ে উঠল। আমার সামনে মোহো আর বোতল সব খালি হয়ে গেল। ঝুঁটিওয়ালা বড় মোরগের অন্তিম আর্তনাদও একটু পূর্বেই ছাপাখানার দিক থেকে ভেসে এলো। চারপাশের আবহাওয়ার ঘনত্ব ক্রমেই বেড়ে উঠেছে। সাপবাহিনীর অদৃশ্য উপস্থিতি ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে যেন। এ যেন নেশাডোর আচ্ছন্ন ভাব, অথচ আমি তো কোনো নেশায় আসক্ত নই। বাবু, গরুর সঙ্গে আমার কথা হয়ে গেছে। আপনি শুধু দেহ ছেড়ে বেরিয়ে আসুন। সাত বৈরীরা আজ উৎসব মানাবে। ভয় পাবেন না, প্রথম দিকে কষ্ট হবে, তারপরে। লণ্ঠনের আলোটা ঝাপসা হয়ে উঠল। দোকানে নারী কণ্ঠের হাসি রোল। অন্ধকারের মধ্যে থেকে রামের দেহটা এগিয়ে আসছে আমার দিকে। বরফের মতো ও ঠান্ডা তর্জনী আমার কপাল স্পর্শ করল। তারপর দম বন্ধ হয়ে আসছে। সামান্য বাতাসের জন্য বুক ফেটে যাচ্ছে। পরক্ষণেই জলের মধ্যে থেকে যেন ফুস করে ভেসে উঠলাম। বাতাসে বুক ভরে উঠল। দারুণ হালকা মনে হচ্ছে। ভাসছি আমি। কি আনন্দ! কিন্তু ওই তো আমি বিছানায় শুয়ে। তাহলে এই আমিটা কে? দেখতে পাচ্ছি, কিন্তু এর পূর্বেও তো দেহ ছেড়ে বেরিয়ে এসেছি। কয়েক মিনিট পরেই অবশ্য আবার ঢুকে পড়েছি। কিন্তু শোলার মতো হালকা, চারপাশে আবছা ধোঁয়া ধোঁয়া ভাব। আটকে উঠলাম। সত্যি কি মরে গেলাম? মেরে ফেললেও না। আমি তো বাঁচতে চাই। হঠাৎ দূর থেকে কেউ যেন ডাকছে আমাকে। বাবু, বাবু, এই তো আমি। পাশেই তো আপনার আত্মা। রামের জিম্মায় আপনি। বেশি নড়াচড়া করবেন না, সাত বৈরীরা সুযোগ পেলেই টেনে নেবে। কোনো কিছু বলার মতো অবস্থা নয়। চেষ্টা করেও পারলাম না। সমস্ত দেহ আমার, অথচ আমার কোনো নিয়ন্ত্রণে নয়। বাবু, কয়েক মিনিট লাগবে মানিয়ে নিতে। মনকে শক্ত করুন। অন্ধকারের মধ্যে সব স্পষ্ট দেখতে পাচ্ছি। ভাসতে ভাসতে বিছানার পাশে। না, উপরে চলে এলাম। কে? দেখতে তো আমার ডুপ্লিকেট। আরও নিচে নেমে এলাম। উত্তেজনায় দম বন্ধ হয়ে আসছে। ওটা কে জানতেই হবে। আমার দেহটা আগুয়া ভাঙছে।
আর আমি আমি তো বাইরে। দেহটা নড়ছে কেমন করে? কোনো কিছু বোঝার পূর্বেই আমার দেহটা উঠে বসল আর মোড়া ভাঙতে শুরু করলো। সিলিংয়ের কাছে ভাসতে ভাসতে সব দেখতে পাচ্ছি আমি। আরে আমি তো বাইরে, এরকম তো হয়নি কোনোদিনও। রামকে ডাকলাম বারবার। এটা আবার কোন ভেলকি জানতেই হবে, কিন্তু কোথায় কে? বাবু, আপনি খুব ভালো। বাবু, আপনি খুব ভালো। জানগুলোর গমগমে কণ্ঠে বলে উঠল আমার দেহটা। বিশ্বাস করতেই আতঙ্কে হিম হয়ে উঠছে সর্বাঙ্গ। পিট পিট করে তাকিয়ে আবার কথা বলল। কি যে আরাম! আপনার খোলসটা খুব ভালো, বেশ পাকাপোক্ত। অন্ধকারের মধ্যে খিক খিক করে হাড় পিকটি জ্বালানো হাসির শব্দ ভেসে এলো। 4-5টা মেয়েলি হাত আমাকে নিয়ে লোফালোফি শুরু করলো। হাজার চেষ্টা করেও ছাড়ান পেলাম না। শান্ত হন বাবু, অস্থির হলে বিপদ কেউ ঠেকাতে পারবে না। আপনার দেহটা এখন আমার দখলে, আপনি আর ফেরত পাবেন না। মাথা ঠান্ডা করে বুঝে নিন বাবু। শোনো, এত বড় বেমানি করতে পারো না তুমি না জানগুরু? আমার কথায় কর্ণপাত না করে আমার দেহ বলে ওঠে। বেশি ঝামেলা করবেন না। 7 বহিনীরা শুধু সুযোগের অপেক্ষা করছে। ইশারা করলেই আর দেখতে হবে না, শেষ হয়ে যাবেন বাবু। ঘরের মধ্যে একটানা ফিসফিসানি সলা পরামর্শের রেশ ভেসে আসছে। কিছু বুঝতে পারছি না, আবার কিছুটা অনুমান করে নিচ্ছি। একাগ্র হয়ে শোনার চেষ্টা করলাম। চিন্তা করবেন না বাবু, আপনার মোটকায় সব স্মৃতিকে জাগিয়ে তুলতে মাত্র কয়েক ঘন্টা লাগবে। ব্যাস, তারপরে আমি আপনার জায়গা নেব, ঘষ পুরো হয়ে যাব। পাশ থেকে রামের খিক খিক হাসি ভেসে এলো। ওর দাঁত বার করা মুখখানা ভেসে উঠল। নিজের হাত কামড়াতে ইচ্ছে করল। হঠাৎ শুনতে পেলাম, কি বোকারে তোর বাবু, দেহ থেকে বাইরে বেরোবার কৌশল শিখবে। তাই গুরুগিরি করলাম, বাবুর আত্মাটাকে জোর করে বাইরে বের করে দিলাম তো। বাবু আলাদা 8খানা, আর সেই সুযোগে এই বাগান বাড়ির মালিক হলো ঘোষ বাবু। নামে এই দেহটা, দেহের ভেতর কে যে সিঁধিয়ে আছে তার খবর কেউ কোনোদিন রাখতে পারবে না, জানতেও পারবে না। না না, তুই ভাবিস না, তুইও থাকবি এখানে ঠিক যেমনটি ছিলি। অঝরে শ্রাবণ ধারা নামলো আমার 2 চোখ বেয়ে। ওদের সঙ্গে বাক্যালাপে আর মন চাইল না। এতদিনে রক্তমাংসের চোখে যা দেখা যায় না, আজ এই মুহূর্তে সব আবরণ এক ধাক্কায় ছিঁড়ে ঘুরে উধাও হয়ে গেছে। তাল তাল কেঁচোর মতো কিলবিল করছে প্রেতাত্মার দল। কি বিভৎস ভয়ঙ্কর সেসব চেহারা! ওদের মধ্যে আমি একমাত্র আত্মা, উদ্বাস্ত দেহ বিচ্যুত আত্মা। কিন্তু আত্মা আর প্রেতাত্মার পার্থক্যটা আজও আমাকে ভাবায়। অধিকাংশ সময়ে আজও আমি জিতু শুলে লালকুটিতে ঘুরে বেড়াই শাল, সেগুন আর কাজুর অরণ্যে। আজও